সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য রাষ্ট্রের তরফ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই কমিশন গঠনের ব্যাপারে সংলাপ শুরু করেছেন। এরই মধ্যে জাতীয় পার্টির সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সংলাপ শুরু হয়েছে, যেখানে জাতীয় পার্টি প্রস্তাব দিয়েছে তিনটি, যে সংবিধানে যে আইন প্রণয়ন করার কথা আছে নির্বাচন কমিশন গঠনের জন্য, সেই আইনটি করা, যদি সেটি করা সম্ভব না হয় তাহলে যেন রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেন। এর আগেও এই যিনি এখন রাষ্ট্রপতি আছেন তিনি একবার সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছিলেন, যে কমিশনের অধীনে গত নির্বাচন হয়েছে, এগুলো সব আপনারা জানেন। এখন প্রশ্ন উঠছে যে সংবিধানে যদি আইনের বাধ্যবাধকতা থাকে তাহলে কেন এ পর্যন্ত রাষ্ট্র একটি আইন করতে পারল না, এবং প্রশ্ন উঠছে যে এই আইন করার বিষয়টি শুধুমাত্র নির্বাচন যখন সামনে আসে, নির্বাচন যখন ঘনিয়ে আসে, তখনই কেন রাজনৈতিক দলগুলো এ নিয়ে আলাপ আলোচনা করে এবং এ নিয়ে কথা তুলে, অন্যান্য কোনো সময়ে কেন এ নিয়ে তেমন কোনো শোরগোল ওঠে না। এদিকে এ নিয়ে সবাই আইনের বিষয়ে কথা বলছেন। মাহবুবুল আলম হানিফও বলেছেন যে তারা সরকার নানা রকম কাজে ব্যস্ত থাকার কারণে এই আইনটি করে উঠতে পারেনি, কিন্তু আইন না করার পক্ষে সরকারের অবস্থান নয়। আসুন আমরা আজকে আলোচনা করি যে এই আইনটি কেন দরকার, কেন আইনটি হচ্ছে না, হলে এই আইনের রূপরেখা কি হতে পারত, যদি আইন থাকতো তাহলে কি বিষয়টি ভিন্ন রকম হতো, আর আইন না থাকার কারণে কি অন্যরকম হচ্ছে কিনা। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি জনতন্ত্রে গণতন্ত্রে। এই সন্ধ্যায় আমাদের আমন্ত্রিত অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল হোসেন, আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার তানজিবুল আলম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই জনাব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আপনাকে দিয়ে দুটো প্রশ্ন আপনার কাছে। এক হলো যে আইন যদি হয় তাহলে কি বিষয়টি ভিন্ন রকম হবে, আর দ্বিতীয় হলো আপনি বিএনপিরও একজন সিনিয়র নেতা, বিএনপির কি অবস্থান শেষ পর্যন্ত? দুটো প্রশ্ন। আমার মনে হয় যে ব্যাপারটা তো সরকারের কাছে তো বল, সরকারের কোর্টে বল। আমার মনে ওনারা দুজন থেকে একজন শুরু করলে ভালো হয়। আপনারা দিছে, আপনি বলেন শুনি আপনার কাছ থেকে কি চান, আমি তারপর উত্তর দেই। না না, আপনারা কি বলতে চান, কি চান, কিরকম ভোট করতে চান? রাতের ভাতে করবেন না, দুদিন একদিন আগের দিন করবেন না, পরের দিন আমরা দিনেই করি, আমরা টেবিলে করে সিল মারি না। বলেন, দুজনের মধ্যে একজন বলেন আপনারা। আমি বলি খোকন ভাই, আমরা দিনেই করি, টেবিলের উপর ব্যালট দিয়ে সিল মারি না, এইটা আমার অভ্যাস নাই। বলেন আপনি অবস্থানটা বলেন, আর সঞ্চালক অনুরোধ থেকে শুরু করতে ভালো হয়। জি ঠিক আছে, আমি তাহলে ব্যারিস্টার তানজিবুল আলমকে দিয়ে শুরু করি। ব্যারিস্টার তানজিবুল আলম, আইন ছাড়া যে নির্বাচন কমিশন এ পর্যন্ত গঠিত হয়েছে, এই সিস্টেমেই বা সার্চ কমিটি স্থায়ী রূপ পেলে কি চলে, নাকি আইন হলে বিষয়টি ভিন্ন রকম হবে? ধন্যবাদ। আইনের বিষয়টা যেটা আপনি দিলেন সেটা আপনি সম্ভবত সংবিধানের 118 অনুচ্ছেদের 5 নম্বর উপ অনুচ্ছেদের রেফারেন্সে বলছেন কথা। আপনি যদি 5 উপ অনুচ্ছেদের বিধানটা লক্ষ্য করেন তাহলে ওখানে দেখবেন যে কথাটা বলা আছে সেটা কিন্তু ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি ফর্মে বলা নাই, কিংবা এটা বলা নাই যে আইন না করা পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না। বরং জিনিসটা বলা হচ্ছে এভাবে, সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করিবেন সেরূপ হইবে। এখানে যে আইনের কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড না, সেটা হচ্ছে মানে কমিশনারদের কর্মের শর্তাবলী সম্পর্কিত। মানে অ্যাপয়েন্টমেন্টের পরে তারা যে দায়িত্বটুকু পালন করবেন সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে এই বিষয়টা আইনের ব্যাপারটা উল্লেখ করা আছে। এখানে এই সংবিধানের এই 118 অনুচ্ছেদের সাথে যদি সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগের বিষয়টা যদি আপনি বিবেচনা করেন তাহলে কিন্তু একটা পার্থক্য লক্ষ্য করবেন, যে বিচারকদের নিয়োগ সম্পর্কিত আইনের কথা বলা হয়েছে যে আইনটা হতে পারবে, সংসদ নির্ধারণ করতে পারবে, কিন্তু ইলেকশন কমিশনারদের নিয়োগ সম্পর্কিত আইন করতে হবে সেরকম সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নাই। যে সংবিধানে এই 118 উপ অনুচ্ছেদ 5 যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সংসদ কর্তৃক যে আইনটা প্রণয়ন হবে সেটা হচ্ছে যে কমিশনারদের কর্মের শর্তাবলী। তো কমিশনারদের কর্মের শর্তাবলীটা আসলে নির্ধারণ হয় অ্যাপয়েন্টমেন্টের পরে, কিন্তু পলিটিক্যাল
পার্টিগুলা বিভিন্ন সময়ে একটা বিধান বলে আসছে, কারণ আমাদের বর্তমানে সংবিধানের যে স্কিম সেটা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ দেন, এবং একই রকম বিধান আপনি ইন্ডিয়াতেও দেখতে পাবেন। ইন্ডিয়াতেও যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী ইন্ডিয়ার রাষ্ট্রপতি ইলেকশন কমিশনারদেরকে নিয়োগ দেয়, এবং এটা স্টেট লেভেলেও ইলেকশন কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের বিধানটা রয়েছে। কিন্তু সংবিধানের আরেক জায়গায় আছে যে রাষ্ট্রপতি সবসময় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে যেই পরামর্শ রাষ্ট্রপতিকে দিবেন সেই পরামর্শ তিনি গ্রহণ করতে বাধ্য। তো এই বিষয়টা যখন আমরা ক্রমাগতভাবে দেখে আসি, তখন সবগুলা পলিটিক্যাল পার্টি থেকে এই ডিমান্ডটাই করা হয়েছিল যে রাষ্ট্রপতি যে নিয়োগটা দেয় সেই নিয়োগের ক্ষেত্রে মানে স্বচ্ছতার বিধানটার জন্যই রাষ্ট্রপতি যাতে তার এই পাওয়ারটা এক্সারসাইজ করতে গিয়ে কোনো ধরনের সমালোচনার ঊর্ধ্বে থেকে কাজটা করতে পারেন। যদিও সাংবিধানিক ভাবে যদি ডিসপেনসেশনে কিন্তু রাষ্ট্রপতির এই ক্ষমতাটুকু নাই, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলার ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য একটা স্বচ্ছতা বিধানের জন্যই এই ধরনের একটা আইন করা হয়েছে, যে আইনটা হচ্ছে যে আমরা একটা মানে আইন না, একটা প্রথা চালু করা হয়েছে যে কনসালটেশনের মাধ্যমে একটা সার্চ কমিটি করে সেই সার্চ কমিটি রিকমেন্ডেশন গুলা দিবে, সেই রিকমেন্ডেশন থেকে রাষ্ট্রপতি নিয়োগ করবে। আপনি যদি সাংবিধানিক আইনের আলোকে এই বিধানটা চিন্তা করেন তাহলে কিন্তু এটা কোনোটাই আইনসম্মত নয়। এই জন্য আইনসম্মত নয় যে সংবিধানের অন্য বিধানের সাথে সেটা সাংঘর্ষিক। যে কালকে যদি আপনি এখন বললেন যে আইনটা প্রণয়নই করা, পার্লামেন্ট যদি একটা আইন প্রণয়ন করেও যে কোন পদ্ধতি অনুসরণ করে রাষ্ট্রপতি তার নিয়োগের যে ক্ষমতা সেটা প্রয়োগ করবেন, তাহলে ওই আইনটা সংবিধানের এক্সিকিউটিভ প্রধানের যে মানে প্রধান নির্বাহীর যে পরামর্শ দিলে সেটা যে রাষ্ট্রপতির উপর বাধ্যকর সেই বিধানটার সাথে সাংঘর্ষিক হবে। সুতরাং আপনি শুধু আইনের ব্যারিস্টার তানজিমুল আলম একটু স্পষ্ট করে বলবেন, তাহলে কি সার্চ কমিটি যে গঠন করছেন রাষ্ট্রপতি, এটিকে আপনি বলছেন যে এটা আইনসম্মত হচ্ছে না? আমি বলছি যে রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করছেন সেই সার্চ কমিটির যে রিকমেন্ডেশন দিবে সেই রিকমেন্ডেশন রাষ্ট্রপতির জন্য বাধ্যকর নয়, এবং সেই রিকমেন্ডেশন যদি কোনো আইন তৈরি করা হয় যে সেই রিকমেন্ডেশন রাষ্ট্রপতির জন্য বাধ্যকর করা হবে, তাহলে সেই বাধ্যকর করে আইনটা যেটা তৈরি করা হবে সেটা কিন্তু আপনার সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে। জি, যেহেতু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চলবেন, সংবিধান অনুযায়ী, তিনি অন্য কারো পরামর্শ অনুযায়ী চলবেন না, চলতে পারবেন না। এটা হচ্ছে তার আমরা যদি এটা যদি মানে লার্জার স্কিমে যদি একটা অ্যাপয়েন্টমেন্টের প্রসেসের জন্য একটা বাধ্যগত মানে সিস্টেম চালু করতে চাই, তাহলে আমাদেরকে সংবিধানের ওই অংশটুকু পরিবর্তন করতে হবে। যে যেমন ধরেন দুটো ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য নন। একটা হচ্ছে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে, আর একটা হচ্ছে যে সরকার গঠনের জন্য তিনি কাকে আহ্বান করবেন প্রধানমন্ত্রী হিসেবে। এই দুটো ছাড়া বাকি সব সিদ্ধান্ত রাষ্ট্রপতির নামে হলেও রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারেন না। আমি মানে পিওরলি ফ্রম লিগ্যাল পার্সপেক্টিভ থেকে এই কথাটা বললাম। এখন আপনি যে প্রশ্নটা করলেন তাহলে যে সার্চ কমিটি করা হয় সেটা তাহলে আইনগত ভিত্তি কি? তো সার্চ কমিটির আইনগত ভিত্তি না থাকলেও চলবে, কারণ সার্চ কমিটিটা করা হচ্ছে আমি বলবো যে ফ্রম এ পার্সপেক্টিভ অফ জেনারেল লেজিটিমেসি, যে সাধারণ জনগণ কিংবা পলিটিক্যাল পার্টিকুলার ডিমান্ডটাকে এখানে সম্মান জানিয়ে রাষ্ট্রপতি এই ধরনের একটা, এবং এই রাষ্ট্রপতি এই যে বিধানটা করলেন এটা কিন্তু কোন আইনগত বিধান না, এটা আমরা এখন পলিটিক্যাল চর্চা হিসেবে গ্রহণ করা উচিত আমাদেরকে এই বিষয়ে। জি, মানে রাজনৈতিক দলগুলো গিয়ে রাষ্ট্রপতিকে অনুরোধ করে, সেই অনুরোধের প্রেক্ষিতে তিনি এরকম একটা কমিটি গঠন করেন। আপনার বক্তব্য অত্যন্ত স্পষ্ট জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তাহলে বিএনপির কি অবস্থান, এই প্রশ্নটি আগে শুনি, তারপর আইনগত ব্যাখ্যা শুনবো আপনার কাছে। প্রথমত হলো যে ধন্যবাদ। প্রথমত হলো তানজিমুল আলম মোটামুটি একটা ওনার ওয়েতে ব্যাখ্যা চেষ্টা করছেন। একটু ডিফারেন্স আছে যেটা আর্টিকেল 118 118 করছি। প্রধান নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতি সময় লইয়া। জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনার কথা শেষ হয়নি তখন।
আপনি আইনের একটি ব্যাখ্যা দিচ্ছিলেন, বলুন। কিন্তু সংবিধানে বলা আছে আর্টিকেল 118(1) যে বলা আছে এখানে নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে আমি লাস্ট পোর্শনটা পড়ছি, প্রণীত কোন আইনের বিধানাবলীর সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করবেন, অর্থাৎ আইনের বিধানাবলীর সাপেক্ষে। সে আইনটা এখনো হয় নাই। আজকে আওয়ামী লীগের থেকে বলা হলো আগামী বছর আইনটা হবে। এটা কি মিন করছে ওনারা মিন করছেন বোধহয় আগে ঘর সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, পরে বিয়ে বিয়ে কাবেন রেজিস্ট্রি হবে, বিয়ে নাকি? হ্যাঁ, নির্বাচন কমিশন নিয়োগ হয়ে যাবে আগেই, পরে ওনারা আইন করবেন। ওনারা এত বছর 13 বছর ক্ষমতায় কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করলেন, সংবিধান সংশোধন করলেন, এই জন্য বোঝাতে হয়নি কেন? এক। দুই হলো যে যেটা তানজিবুল আলম বলছিলেন, উল্লেখ করছিলেন, সেটা কনস্টিটিউশনের আর্টিকেল 48 সাব আর্টিকেল 3 বলা আছে দুইটা ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ উনি করতে পারবেন। এছাড়া বাকি সবকিছুই কিন্তু পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টের প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ অনুযায়ী তিনি করবেন। তাহলে যেহেতু কোনো আইন নাই, আইন হলে কি আইনের মধ্যে সীমাবদ্ধতা আছে, সবাই আইনের বাইরে গেলে কেউ কর্ম করলে সেটা বেআইনি হবে। তো আইন থাকলে তখন কিন্তু সে আইনের মধ্যে প্রধানমন্ত্রী কোনো সুপারিশ করলে সেটা কিন্তু আইনের মধ্যে করতে হবে। যেহেতু আইন নাই, সুতরাং এটা ওপেন। আর মহামান্য রাষ্ট্রপতির যেটা উনি যে বসছেন, উনি তো বাংলাদেশের অভিভাবক, মহামান্য রাষ্ট্রপতি দেশের অভিভাবক। এখন ওনার এই আলোচনার এই সংলাপের আইন কোনো ভিত্তি নাই। এটা বেশ তানজিবুল আলম বলেছে, এটা আইন ও সংবিধান তাই বলে, ওনার কোনো আইনগত ভিত্তি নেই। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যারা ব্যারিস্টার তানজিবুল আলম বলেছেন যে এটা আইনগত বাধ্যবাধকতা নেই যে রাষ্ট্রপতি এটাকে মানবেন, কিন্তু এটি একদম বেআইনিও নয়। আচ্ছা, বলছি আমি, যেহেতু ওনার ক্ষমতা নাই, মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা নেই, কারণ ওই যে প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী ছাড়া সব নিয়োগে সবকিছুই প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। সুতরাং প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন সেভাবে রাষ্ট্রপতি কিন্তু কাজটা করবেন, নিয়োগ দিবেন। এখানেও তাই। তাহলে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক কেন? বৈঠক করতে প্রধানমন্ত্রীর সাথে, যার কাছে ক্ষমতা। এটা মনে হয় একটা নাটক। আর এটা আমি আরো সুন্দরভাবে সাধারণ মানুষ বোঝার জন্য বলছি, যে এটা সালিশ। আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সালিশ করতেছে না, কিন্তু সালিশ করতে হলে এর আগে আপনি শেষ করবেন, আপনার জন্য যথেষ্ট সময় আছে। আমি শুধু একটা ছোট্ট প্রশ্ন করি। এর আগে জিল্লুর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন, তিনি তখন সেটি করেছেন, আপনারা কিন্তু তখন বলেননি যে নাটক। এর আগে একবার আব্দুল হামিদ সাহেবও আরো একবার এই সার্চ কমিটি গঠন করেছেন। যাই হোক, আপনি এই প্রশ্নের উত্তর পরে দেবেন। এখন মহামান্য রাষ্ট্রপতি যে সংলাপ করছেন, এটা কি? এটা সালিশ। এটা কোনো আইনগত ভিত্তি নেই। সালিশদার তিনি করবেন যাকে সকল পক্ষ মানে, তিনি সালিশদার হবেন। দেশের মহামান্য রাষ্ট্রপতি সালিশ করতেছে, উনাকে সবাই মানতেছে নাকি? উনাকে, কারণ উনাকে সবাই মানতেছে, সব রাজনৈতিক দল কনসার্ন নিচ্ছে, তারা স্টেক হোল্ডার মোটো কনসার্ন নেন। আপনারা মানেন নাকি আমাকে? আমি এই সময় মীমাংসা করব, সালিশ করব? ন। এক। দুই হলো, আপনার রাইট পয়েন্টের কোশ্চেন দুইটা পান। যেহেতু আইন নাই, এর আগেও দুজন মহামান্য রাষ্ট্রপতি সালিশ করেছেন, সালিশ করে নির্বাচন কমিশন নিয়োগ করেছেন, এবং আমাদের পবিত্র সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে ব্যবহার করেছে, এবং তাদের এটা কিন্তু ফলপ্রসূ হয় না। দুটা নির্বাচনেই জাতীয় সংসদ, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন 14 সালে তো কোনো ভোটে হয়নি, বিনা ভোটে ৩০ জন পার্লামেন্টের মধ্যে 153 জন বিনা ভোটে, ইনক্লুডিং স্পিকার, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, ইনক্লুডিং লিডার অফ দ্য অপোজিশন, বা সকল মন্ত্রী বিনা ভোটে।
এটা ফলপ্রসূ ফেল, ফ্রাস্ট্রেটেড। আর পরবর্তী যেটা মোহাম্মদ রাশিদ আব্দুল হামিদ সাহেব উনি যেটা সালিশ করেছেন, সে সালিশে আরো জঘন্য। আগে তো স্থানীয় নির্বাচন মোটামুটি ছিল, পরবর্তীতে এই বর্তমান নির্বাচন কমিশনের সময় পার্লামেন্টও নাই, এবং আগে দেখেন ভোট হলো আগের দিন, এই পরের দিন আগের দিন রাত্রিবেলা ভোট হয়ে গেছে। স্থানীয় নির্বাচন মানে একটা আনন্দমুখ অবস্থা থাকবে, সকল রাজনৈতিক দল বা ফটোবাদীরা কন্টেস্ট করবে, তারা একটা নির্বাচনী মানুষকে নির্বাচন করবে। এ পর্যন্ত আপনার 100 জন মারা গেছে স্থানীয় সরকার নির্বাচনে। নির্বাচন কমিশন যে লোক মারা যাচ্ছে, তারা মনে করছে এটা কিছুই না। কোন দেশে এত 100 জন লোক মারা যায়? কোন দেশে? তো আছে নির্বাচন মানে যুদ্ধ। আপনি যদি এই যে কত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বলেন, কত প্রার্থীর অভিযোগ করেছে যে আমাদের জোর করে হয়ে দিচ্ছে। আমার নির্বাচন 4 সুনামরিতে নৌকার প্রার্থীর পক্ষে অনেক বাড়িতে সন্ত্রাস হয়ে গেছে, গুলি করতেছে, বোমা মারতেছে, প্রত্যাহার করবো, অনেকে প্রত্যাহার করে নিছে, এবং তারা এই পর্যন্ত এইভাবেই, এবং তাদের পুরোপুরি অত্যাচার করতেছে, প্রত্যাহার করতে হবে আনকন্টেস্টে। সারা বাংলাদেশ কিন্তু এখন 1000-এর উপরে কিন্তু বিনা কন্টেস্টে জিতে গেছে। নির্বাচন কমিশন একটা তদন্ত কমিটি করে নাই, তাদের কাছে 17,000 তার কাছে অভিযোগের স্তূপ আছে। বিস্তারিত শুনতে আমি আবারও আপনার কাছে আসবো জনাব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। এটা হলো সালিশদার ওনাকে বানানো নাই, মোহাম্মদ রাষ্ট্রপ্রধান সালিশ করতেছেন, যেটা আমি 4 নম্বরটা করার কথা। আমি আপনার কথা সূত্র ধরে জনাব এস এম কামাল হোসেনের কাছে যেতে চাই। জনাব এস এম কামাল হোসেন, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বলছেন যে রাষ্ট্রপতি সংলাপ নয়, সালিশ করছেন, কি বলবেন আপনি? আপনার ধন্যবাদ, বিজ্ঞ আলোচক দুইজনকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ জানাই। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সাহেব একজন বিজ্ঞ আইনজীবী, যে কথাগুলো বলেছেন এটা ওনার ব্যক্তিগত কথা না, ওনার দলের যে নীতি আদর্শ সেইকে তুলে ধরার চেষ্টা করছে। যে ওনারা কখন কি বলে, ওই বিএনপি নামক দলটি কখন কি বলে, এটা কোনো ঠিক থাকে। দেখেন, নির্বাচন কমিশনে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি যে সার্চ কমিটি করছে, এটা সাংবিধানিক কোনো ভিত্তি নেই, কিন্তু একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের একটি মতামত নেন। এটা আমি যদি বলি একটা কনভেনশন, একটা প্রথা, যে সকল, কারণ খোকন ভাই বলছেন যে রাষ্ট্রপতি হচ্ছে সবার অভিভাবক, কাউকে না কাউকে তো একটা জায়গা রাখতে হবে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি অভিভাবক, রাষ্ট্রপতি সকল দলের মতামতের নিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে চান। আপনি দেখেন, অতীতে কোন রাজনৈতিক দলের সাথে আলাপ না করেই নির্বাচন কমিশন গঠন হয়েছে। এই দেশে খোকন ভাইরা যখন ক্ষমতায় ছিল তখন আজিজ মার্কা নির্বাচন কমিশন হয়েছে, যিনি একেবারে সরাসরি বিএনপির দলীয় প্রধানের মতো আচরণ করেছে, 1,20,00,000 ভুয়া ভোটার করেছে, 100-150 উপর ছাত্র দলের ক্যাডারদের এই নির্বাচন কমিশনের চাকরি দিয়েছেন। এই হচ্ছে খোকন ভাইদের আমলে নির্বাচন কমিশন। আর জননেত্রী শেখ হাসিনার সরকার একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন চায় বিদায় আমি অতীতে যাব না, এই মহামান্য রাষ্ট্রপতি এই যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনে মাহবুব সাহেব নামক একজন কমিশনার ছিলেন। উনি সাংবিধানিক পদকে ধারণ করেন, উনি কিন্তু নির্বাচন কমিশনকে ডিফার করে কোনো বক্তব্য রাখা ঠিক না। কিন্তু তারপরেও উনি মাঝে মাঝে যে বক্তব্য দিয়েছেন সেইটা বিএনপির মহাসচিবের চাইতো কঠিন ভাষায় বক্তব্য দিয়েছেন, যেটা সরকারকে প্রশ্নবিদ্ধ করে, নির্বাচন কমিশনকে বিতর্কিত করে। কিন্তু সরকারের পক্ষ থেকে কখনো কিন্তু আপনি দেখেন আনুষ্ঠানিকভাবে
এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কথা বলে নেই। অর্থাৎ নির্বাচন কমিশন একটি স্বাধীন, তার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো কথা বলেন। আচ্ছা, জনাব এস এম কামাল হোসেন, তাহলে আপনারা কি এই যে কমিশনারের কথাবার্তা কি আপনারা মেনে নিয়েছেন দল হিসাবে আওয়ামী লীগ? না, আমরা মেনে নেই। আমরা মনে করি যে নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, তারা যৌথভাবে সিদ্ধান্ত নেবেন। একজন নির্বাচন কমিশন কি কথা বলছেন, আমি মনে করি সে দলীয় লোক হিসেবে মনোনয়ন পাইছে, সেই কথা বলছে। অন্যান্য নির্বাচন কমিশন তার নির্বাচনের বিধান মোতাবেক কথা বলছে। আর খোকন সাহেব কিছু কথা বলছে নির্বাচন নিয়ে, 2014 সালের নির্বাচন। হ্যাঁ, এই নির্বাচনে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, কারণ সেখানে শক্তিশালী বিরোধী দল ছিল বিএনপি জামাত জোট, যেটা এন্টি আওয়ামী লীগ ফোর্স, মুক্তিযুদ্ধ বিরোধী ফোর্সকে ধারণ করে। আমি মনে করি তারা নির্বাচনে যায়নি, না যাওয়ার কারণে প্রতিপক্ষ থাকে নাই, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছে। খোকন সাহেবরা নির্বাচন প্রতিরোধ করার চেষ্টা করেছেন, তার কারণে 135 জন সাধারণ মানুষকে হত্যা করেছেন, 20 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যা করেছেন, প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছেন। আপনি নির্বাচন কেন্দ্রগুলো কয়েকটি জ্বালিয়ে দিয়েছেন, মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে, অনেকে ভোট কেন্দ্রে যায়নি। নির্বাচন সেখানে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন। খোকন সাহেবরা তো, আমি যদি বলতে চাই, খোকন সাহেবরা তো 96 সালে একটি নির্বাচন করেছিল। জনগণ কিন্তু এই নির্বাচনকে মেনে নিয়েছিল, কারণ খোকন সাহেবরা 2014 সালের পরে 2015 সালে উন্নয়ন নেত্রী অবরোধের ডাক দিয়েছিলেন এই সরকারের বিরুদ্ধে। সেদিন আমরা দেখেছি জ্বালাও পোড়াও পেট্রোল বোমা ছাড়া কোনো কাজ হয়নি, এবং বেগম খালেদা জিয়া রাস্তায় নামতে গিয়েছে, এই তার সাথে যে কাজের অ্যাসিস্ট্যান্ট ছিল সেই ফাতেমা ছাড়া কিন্তু কেউ তার বাসা থেকে বেরোয়নি, আমরা দেখেছেন। আর খোকন ভাইরে আমি একটু মনে করাই দিতে চাই, 96 সালে আপনার একটা নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনে বিবিসির সাংবাদিক আতাউস সামাদ বলেছিলেন যে আমার চোখ কানকে বিশ্বাস করতে পারছি না, বাংলাদেশে একটি নির্বাচন হলো, কিন্তু আমি দেখলাম যে এই ঢাকার শহরে বিএনপির 2 জন প্রার্থী 1 লক্ষ করে ভোট পেয়েছে। এবং আমি একটু বলি সেই নির্বাচনে কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতে পারেননি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছে, এবং বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আমি আপনার কাছে আমার একটু একটা প্রতিক্রিয়া জানার আছে, সেটি হলো যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সংলাপ রাষ্ট্রপতি করছেন, সেই সংলাপের চিঠি বা দাওয়াত বিএনপি পায়নি, এবং তারা সংলাপে অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেওয়ার আগে বিএনপি চায় যে তারা দাওয়াত যেন হাতে পায়, অর্থাৎ চিঠি পেলে বিএনপি সিদ্ধান্ত নেবে। কি বলবেন আপনি জনাব কামাল হোসেন? বিএনপির এই যে আমি শুনছি যাবে না, এখন মির্জা ফখরুল সাহেব যে কথা বলেছেন ওনাকে আমি ধন্যবাদ জানাই, শুভবুদ্ধির উদয় হয়েছে। এবং মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে হয়তো অবশ্যই তাদেরকে হয় ফোনে যোগাযোগ করবে, নাহলে চিঠি দেবে, যেটা নিয়ম। আমি তার এই সরকারি প্রক্রিয়ার ভিতরে জড়িত না। দল হিসেবে মনে করি যে উনি যেহেতু সব দলকে, মহামান্য রাষ্ট্রপতি যেহেতু সব দলকে ডেকেছেন, নিশ্চয়ই বিএনপিকে আনুষ্ঠানিকভাবে তো দাওয়াত দেবেই, ফোনে দিক অথবা চিঠি দিক দেবেই। আনুষ্ঠানিকভাবে তো বিএনপি মহাসচিবের সাথে বা বিএনপি সিনিয়র নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে। মির্জা ফখরুল সাহেব যখন আজকে এই কথা বলেছেন, আমি মনে করি শুভবুদ্ধির উদয় হয়েছে এবং দেশ গণতান্ত্রিক ভাবে এগিয়ে যাবে। আমি মির্জা ফখরুল সাহেবকে ধন্যবাদ জানাই যে তারাই আলোচনায় যাক, এবং আলোচনায় ফলপ্রসূ আলোচনা হোক, মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে একটি সুন্দর নির্বাচন কমিশন গঠন হোক, এটা আমরা প্রত্যাশা করি। একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আমরা আমাদের বিশ্লেষকদের কাছে জানতে চাইব যে এখন সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে যেই প্রথা তৈরি হয়েছে, যদি আইন তৈরি করা হয় তাহলে সেই আইনে এই প্রথা রাখা ঠিক হবে কি হবে না। যদি আইনের উদ্দেশ্য হয় যে একটা প্রক্রিয়া বা একটা পদ্ধতি বের করা যার মাধ্যমে রাষ্ট্র নির্বাচন কমিশন পাবে, সেটি নির্ধারণ করাই যদি আইনের উদ্দেশ্য হয়, তাহলে সেখানেও তো রাজনৈতিক দলগুলোর একটা সংলাপের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, তাই নয় কি?
ব্যাখ্যাটা শেষ করতে পারিনি। যে একটা কথা বলছিলাম যে আইনের, আপনি যেটা খোকন ভাইকে সংশোধন করে দিলেন যে আইনের একটা হচ্ছে যে আইনের বাধ্যবাধকতা, আরেকটা হচ্ছে যে এনফোর্সেবিলিটি, আরেকটা হচ্ছে যে বেআইনি হওয়া। তো আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আইনের বিধান অনুযায়ী, একটা হচ্ছে যে পলিটিক্যাল লেজিটিমেসি। আপনি যদি কোন প্রেক্ষিতটা বিবেচনা করেন তাহলে দেখবেন যে কোন সময়ে এই ধরনের একটা প্রথা চালু হলো, যে একটা সার্চ কমিটি গঠন করা হবে, সেই সার্চ কমিটি সম্ভাব্য কয়েকজনের নাম দিবে এবং সেই নাম থেকে আসলে সিলেকশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং ওখান থেকে আসবে। এটার অভিযোগটা বারবার করা হচ্ছিল যে যেহেতু কোনো আইন নাই নির্বাচন কমিশনারদেরকে কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে, সেই কারণে সবসময় যে পার্টি ক্ষমতায় সে তার ইচ্ছামতো তার পছন্দের লোকজনদেরকে দিয়ে কমিশনটা গঠন করে। তো এখান থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই তাহলে সর্বপ্রথম পদক্ষেপটা কে নিয়েছে, যে এই যে বের হয়ে আসার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে যে এমন যে বর্তমানে আপনার কনস্টিটিউশনাল ডিসপেন্সেশনে যে পার্টি ক্ষমতায় সে সবাইকে নিয়োগ দিবে, ওইখান থেকে সর্বপ্রথম বের হয়ে আসার যে পন্থাটা সেটা কিন্তু শেখ হাসিনা সরকারই শুরু করেছেন এবং ওইটার এই ধারাবাহিকতায় বিএনপিও পার্টিসিপেট করে তাদের পছন্দের অ্যাটলিস্ট একজনকে নমিনেশনটা সিকিউর করতে পেরেছেন। আপনি যদি গত কম্পোজিশনটা দেখেন, যে বর্তমানে যেই নির্বাচন কমিশনটা আছেন সবার যে আপনি যদি বর্তমানে যে 4 জন নির্বাচন কমিশনার এবং একজন প্রধান নির্বাচন কমিশনার, ওখানকার মধ্যে সবাই জানে যে মাহবুব তালুকদার সাহেব হচ্ছে যে প্রো বিএনপি কিংবা বিএনপির মনোনীত একজন নির্বাচন কমিশনার এবং তার প্রতিটা আচরণে তিনি সেটা প্রমাণ করেছেন। তা এই যে অন্যান্য সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তারা কিন্তু সবাই এই যে আমি আজিজ সাহেবের মতো লোককে নিয়োগ দিয়েছিল, সবাই নিজের লোককে নিয়োগ দিয়েছিল। সেখান থেকে বের হয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই কিন্তু এই প্রথাটা চালু করেছে যে না, আমরা সবার সাথে কনসালটেশন প্রক্রিয়ার মাধ্যমেই একটা প্যানেল করে ওখান থেকে আমরা নিয়োগটা দেব। এখন আপনি বলতে পারেন যে সেই যাদেরকে ওই কনসালটেশন প্রক্রিয়ায় শর্ট লিস্টেড করা হচ্ছে তাদের মধ্যে তার পছন্দের লোক আছে কিনা, কিংবা আওয়ামী লীগের পছন্দের লোক আছে কিনা, কিংবা অন্যান্য পার্টি যে রিকমেন্ডেশন দিয়েছে সেটার লোক আছে কিনা, সেটা নিয়ে আপনি তুলনামূলক আলোচনা করতে পারবেন। কিন্তু এই যে একাধিপত্য মানে একচ্ছত্র আধিপত্য যেটা ছিল সেখান থেকে তো আমরা বের হয়ে আসছি। তো সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রোগ্রেস আমি মনে করি এবং তারই ধারাবাহিকতায় আমরা এখন একটা প্রক্রিয়া চালু করেছি। আপনি যেটা বলছিলেন যে একটা কাস্টম চালু হয়েছে, এই কাস্টমেরও কিন্তু একটা আইনগত ভিত্তি আছে। আমাদের সংবিধানে 152 অনুচ্ছেদে আইনের যে সংজ্ঞাটা দেওয়া আছে সেই আইনের সংজ্ঞার মধ্যে কিন্তু প্রথাকেও আইন হিসেবে গণ্য করা হয়। তখন এখন প্রথা একদিনে হয় না, প্রথা ওভার দি পিরিয়ড যখন এটাকে গ্রহণযোগ্য হবে তখন কিন্তু সেটাকে আইন হিসেবে গণ্য করা হবে, যদি এটা অন্যথা না হয়। আপনি যে প্রশ্নটা করেছিলেন, যদি এখন ধরে নিই আগামী বছর যে আইনটা হবে অনুষ্ঠানের জি, সে যে নতুন যে আইনটা হবে সেখানে যদি এরকম একটা প্রথা চালু করা হয় সেটা সংবিধান সম্মত হবে কিনা, তখন যেটা আইনটা যেহেতু হয়ে যাবে তখন সেই আইনের মধ্যে যদি এই প্রথাটাকে স্বীকৃতি দেয় তাহলে ওইটাই তখন আমাদের সংবিধানের আলোকে আইন হয়ে যাবে। এখন প্রশ্নটা আসতে পারে তাহলে যে ওই প্রথাটা কতটুকু আসলে আমরা যে আকাঙ্ক্ষাটা প্রকাশ করছি যে সবার কাছে গ্রহণযোগ্য একটা প্যানেলের মধ্য থেকে নির্বাচন কমিশনার নিয়োগ করবে, সেটা আমার মনে হয় প্রতিটা নির্বাচন প্রক্রিয়াতে কিংবা প্রতিটা সিলেকশন প্রক্রিয়াতে সবার পার্টিসিপেশন থাকলে সেটা নিশ্চয়ই সবার কাছে গ্রহণযোগ্য হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার তানজিবুল আলম বলছেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি। ব্যারিস্টার তানজিবুল আলম বলছেন যে সবাই নিয়োগ দিয়েছে তার নিজের লোক, আর আওয়ামী লীগ সরকারই এইটি ভেঙে একজন হলেও অন্তত অন্যের লোককে নির্বাচন কমিশনে স্থান দিয়েছে। কি বলবেন আপনি? মাহবুব তালুকদার সাহেব বিএনপির লোক না, উনি সরকারি ডিসিশনের সেক্রেটারি সচিব ছিলেন। উনি হলো বিবেকবান, আর ওদিকে বিবেকহীন, বাকি 4 জন বিবেকহীন, বিবেকে তার না কথা বলে। আর 4 জন এবং ওই বিবেকহীন কলা গাছ ব্যানানার ট্রি। 2 হলো যে এটা আমি আবার বলছি এটা সালিশ, বঙ্গের রাষ্ট্রের কোনো ক্ষমতা নাই, তাকে সালিশ করতে বলছে কি সবাই মানতেছে এটা। 2 হলো যে বিএনপির সময় বেশিরভাগ বিচারপতি সুপ্রিম কোর্ট রিটায়ার্ড বিচারপতি নিয়োগ করা হতো বা রানিং বিচারপতি নিয়োগ করা হতো, এখন আমাদের নিয়োগ করা হচ্ছে। যারা সরকারের তাদের চাকরি করছে তাদেরকে বানাচ্ছে, তাদের কর্মচারীদের বানাচ্ছে, সরকারের মন্ত্রীদের কর্মচারী, প্রধানমন্ত্রীর কর্মচারীদের বানাচ্ছে। আর সেকেন্ড হলো যে আপনার বিচারপতি আজিজ সাহেব কোনো নির্বাচন করে নাই, উনি যে নিয়োগ দিয়েছে উনি পদত্যাগ করেছেন। সুতরাং আর কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল,
আগে কেয়ারটেক গভর্নমেন্ট ছিল। আরে নির্বাচন কমিশন মাওলানা খান সাহেব বানান না, নানক সাহেব বানান না, অসুবিধা নেই আমাদের, শুধু ইলেকশন কেয়ারটেক গভর্নমেন্ট দিয়ে দেন, অর্থাৎ বা নির্বাচনের সময় আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না, দেন ওটা বানান আপনার যাবেন না, আওয়ামী লীগ বানান না। এখানে হলো ইম্পর্টেন্ট গভর্নমেন্ট, হু উইল রান দ্য ইলেকশন, ইলেকশন কমিশন না গভর্নমেন্ট। আমি ধরেন এই যে আমার নিজের কথা বলি, আমার পিছনে ওসি গুলি করে 7টা গুলি আমি পাচ্ছি, আমি ওখানে এমপি ছিলাম, ওই কোন বিচারটা পাইলাম না। সিএসি রে আমার শার্ট খুলে গুলি করে দেখালাম, বিচার হলো না কোনো, আমি না, এবং অনেকেই সারা বাংলাদেশে। আমার এলাকায় ডিবি হলো 30 জন জেলার মধ্যে, কয়েকশো লোক নামছে দুই ড্রেস করে, জিজ্ঞাসা করলে এটা কি, কয় যে সব আমলের লোকজন ডিবি ড্রেস করতে নামছে, ওরা মানুষ ধরে না, মানুষ ধরে থানা জমা দেয়। এই ইলেকশন বিচার দিলাম, কোনো বিচার নেই, লাভ কি? এইসব সালিশে মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করবো, আপনি একদম সম্মানিত ব্যক্তি, আপনি সুপ্রিম কোর্টের লয়ার, আপনি স্পিকার ছিলেন, আপনি কি না ছিলেন, আপনি কেন সালিশ করতে চান? আপনি সালিশ করবেন চেয়ারের মেম্বাররা। এখন যেটা হলো সিম্পল, উই নিড কেয়ারটেকার গভর্নমেন্ট, উই নিড নিরপেক্ষ সরকার, যে নামে হন না কেন, নাম বাদ দেন, আগেরটা বাদ দেন, বলবেন তো সুপ্রিম বাতিল করে দিয়েছে, নিরপেক্ষ সরকার দরকার। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশ হবে না, সুষ্ঠু হবে না, এটা ইউনিয়ন কাউন্সিল করতে হবে, নির্বাচন করতে পারছে না। না, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনি দুটো কথা বলেছেন, কোনটাতে আপনি অবস্থান করছেন, যে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না, নাকি নির্বাচন হবে তা সুষ্ঠু হবে না, কোনটি আপনার কথা? চাই না, তাদের পছন্দ করেন, আওয়ামী লীগ ট্র্যাক রেকর্ড খুব খারাপ, নৌ গণতন্ত্রের কথা বলবে আর মাঠ পর্যায়ে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে, মানে ভোটাধিকার নেই। আজকে একটা দাবি, সারা দেশে একটা দাবি, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। জনাব এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না, কোনো নির্বাচন সুষ্ঠু হবে না বলছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, কি বলবেন আপনি? খোকন ভাই ভালো, খোকন ভাই প্লিজ, খোকন ভাই আপনি একটা ভালো লোক, আমারে কথা বলতে দেন, আপনি খোকন ভাই বলতে দেন কথা প্লিজ। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনার সময় শেষ, আপনার সময় শেষ। আমরা জনাব এস এম কামাল হোসেনের কাছে আপনার কথার জের ধরেই শুনতে চাই। যে কথাগুলো বললেন ব্যারিস্টার খোকন, খোকন সাহেব যে কথাগুলো বললেন, এই কথাগুলো খোকন সাহেবদের দলের ক্যারেক্টার, এটা আওয়ামী লীগের ক্যারেক্টার, আমাদের নীতি। না না না, আপনি একজন ভালো লয়ার, আপনি কথা বলেন না, আপনি কথা দিতে প্লিজ। খোকন সাহেব প্লিজ, খোকন সাহেব নির্বাচন হয়, খোকন সাহেব কোথাও জিতবে না বাংলাদেশে, নির্বাচন তো হবে, আপনাদের নৌকা কোথাও জিতবে না, আপনাদের নেতা জামানত বাতিল হেরে যাবে, আপনাদের জামানত বাতিল, মুখ না থাকলে আপনাদের পিছনে কেউ ধরেছে না। খোকন সাহেব গণতন্ত্রে বিশ্বাস করে তো গণতন্ত্রের নমুনা, আপনি কারো কথা বলতে দেন না। আপনার নেতা হচ্ছে গণতন্ত্র হত্যা করছে, আপনার নেত্রী গণতন্ত্রের হত্যা করছে, আপনারা গণতন্ত্রের মুক্তিযুদ্ধের চেতনা হত্যা করছেন, আপনারা রাষ্ট্রীয় টাকা, জনগণের টাকা, আপনি একদম ব্যারিস্টার মানুষ, আরে জনগণের চলে গেছে 20,000 কোটি টাকা, ইত্তেফাকের নিউজ 20,000 কোটি টাকা তারেক জিয়ামের বিদেশে চলে গেছে, ইত্তেফাকের নিউজ, ইত্তেফাকের নিউজ, আপনি চ্যালেঞ্জ করলাম আপনার 13 বছরে গোলাপি পেলেন তো নিউজ, তারেক জিয়ামের চলে গেছে, আপনি লিঙ্ক, আপনি চ্যালেঞ্জ করলাম, ব্যবস্থাকে ধ্বংস করেছেন, আপনি কিছু হইতে পারবেন না, আপনাদের ভালো মানুষ সংগঠক মুক্তিযোদ্ধা দেন, আওয়ামী লীগের হাইব্রিড এখন হলো আরে হাইব্রিড আওয়ামী লীগ না, পানি খান, ভালো করে পানি খান, আপনাদের দলটা ভালো করে ভরে গেছে, বুঝছেন না? খোকন সাহেব জামানত বাতিল করতেছে, আপনারা নাম দিতে পারবেন না, কারণ পেট্রোল বোমাতে আন্দোলন করতে পারবেন না, আন্দোলন করতে পারবেন না, রাস্তায় নামতে পারবেন না,
ওইটা কেন, শেখ হাসিনার পক্ষে জনগণ আছে। যত ষড়যন্ত্র করেন, হয়ে গেছেন দেউলিয়া, ষড়যন্ত্র দেউলিয়া, দেখেন আপনার রাস্তায় দেউলিয়া হয়ে গেছেন। আরে দেউলিয়া কোনো হইলে কিছু আপনার নাই। নেত্রীরে 12 ঘন্টার ভিতর পদত্যাগ করতে বাধ্য করেছিল শেখ হাসিনার নেতৃত্বে দিদি, জনগণ। শোনেন। আর আপনারা আজকে বেগম 12 খালেদা, বছর ধরে আপনার বেগম নেত্রীকে খালেদা জেল থেকে বাইর- শেখ সেদের হাসিনাকে গোপন দিয়ে অনুভব দিয়েছে। করছেন। আপনার শেখ আমাদের হাসিনাকে প্রধানমন্ত্রী অনুভব বলছিল করছেন আপনার 14 সালে নেতৃত্বের আরো জন্য। নির্বাচন দেবো। পারেন নাই, কথা রাখছেন উনি? পারেন নাই, পারেন নাই। শেখ রাখছেন, হাসিনা রাখছেন। ছাড়া আপনার নেত্রীকে মানে বাদ প্রধানমন্ত্রী দিকে। বলছেন না, আজকে 14 শেখ সালে হাসিনার মতো আগে নেত্রী আছে বলে নির্বাচন আপনার দেবো। নেত্রী বাইরের থেকে কথা রাখছে? নইলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যেখানে কথা করতে বলতে বলতো। আপনারা। আপনারা খালেদা জিয়ার সাথে প্রতারণা করতেছেন, আপনারা খালেদা জিয়ার সাথে প্রতারণা করতেছেন আরে আপনারা। রাখেন আপনারা। এই হচ্ছে আপনাদের গণতন্ত্র, আপনারা বুঝছেন না? খালেদাকে মেরে ফেলতে চান আপনারা। হ্যাঁ, আমরা পিজি মারি না, হাসপাতালে, খালেদা জিয়ার এই আপনারা আপনাদের মারতে চান। পিজি হাসপাতালে আপনারা যে পাগলা মন্ত্রী আছে না, আপনারা পাগলা মারতে চান। পাগলা কারণ- মন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল। আরে সেই পাগলা মন্ত্রী- আপনাদের তো পাগলা মন্ত্রী না, আপনাদের মন্ত্রী সবাই- একজন সবাই তো তার ছিল, মতোই। খন্দকার মোশাররফ এই, সাহেব। এই হ্যাঁ। সবগুলাই এর মতোই। তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগের বেশিরভাগ নেতা এরকম, এই ক্যারেক্টারের। আরে না, আপনাদের তো একজন আছে রিজভী, একজন মির্জা ফখরুল, সকাল একটা কয়, বিকেল একটা কয়, রাত্রে একটা কয়। খালেদা জিয়ার মুক্তিযোদ্ধা বানায়, তারেক জিয়ার মুক্তিযোদ্ধা বানায় আপনাদের দেশে। এই তো আপনাদের বিএনপি। তথ্যমন্ত্রী আরে বলেন কেন? মুক্তিযুদ্ধে এই, আপনারা আপনার তথ্যমন্ত্রী বানালে অনেক ভালো হইতো। আপনারা ওরা বানান থেকে। তারেক জিয়ার নেতৃত্বে যারা বিএনপি করে, আমি মনে করি ওরা না, রাজনৈতিক এই বিতর্ক কর্মী না। চলবে। জনাব ইসলাম কামাল হোসেন এবং জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আমরা আবারও বসবো আপনাদেরকে নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আরও খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায়।